হ্যালো বন্ধুরা, আমি সাদ্দাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং এই সংকটপূর্ণ পরিস্থিতিতে তোমরা তোমাদের পড়াশোনার কাজটাকেও ঠিকঠাক করে চালিয়ে যাচ্ছ। তো আমি আজকে তোমাদের এই নবম শ্রেণীর স্থিতিস্থাপকতা বা ইলাস্ট্রিসিটি অধ্যায়টি থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে সেগুলি হচ্ছে দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতার অবদান কতটুকু, স্প্রিংয়ের বল ধ্রুবক নির্ণয় ও এই অধ্যায় থেকে কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান। তো আর বেশি দেরি না করে আমরা চলে যাব আমাদের আলোচনার শুরুতে। তো আজকে আলোচনার শুরুতেই প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের এই দৈনন্দিন জীবনে স্থিতিস্থাপকতার গুরুত্ব কতখানি, সেটি নিয়ে আমরা এখানে এবার আলোচনা করব। তো মনে হতে পারে যে ইস্পাতের চেয়ে রাবার বেশি স্থিতিস্থাপক, কিন্তু তা নয়। ইস্পাতের এবং রাবারের বিকৃতি ঘটলে বা বিকৃতি যদি আমরা ঘটিয়ে থাকি বা ঘটানো হয়, তাহলে দেখা যাবে যে রাবারের চেয়ে ইস্পাতে অনেক বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তাই রাবারের চেয়ে ইস্পাত অনেক বেশি স্থিতিস্থাপক। খুব অল্প পরিমাণ বল প্রয়োগ করে রাবারের দৈর্ঘ্য বাড়ানো সম্ভব হয়। তাই বিভিন্ন বস্তুকে আটকানোর জন্য দৈনন্দিন জীবনে আমরা রাবার ব্যান্ড, গার্ডার ইত্যাদি ব্যবহার করে থাকি। এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভঙ্গুরতা। তো এখানে প্রথমে আমরা জানবো যে ভঙ্গুরতা বিষয়টি কি। তো যে পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার অল্প পরেই পদার্থটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়, সেই পদার্থকে সাধারণত বলা হয় ভঙ্গুর পদার্থ। যেমন কাঁচ রয়েছে ইত্যাদি, এই সমস্ত কাঁচ বা মাটির ঢেল, এই সমস্ত জাতীয় পদার্থগুলিকে সাধারণত বলা হয় ভঙ্গুর পদার্থ। তাহলে আমরা ভঙ্গুর পদার্থ কাদের বলবো ভঙ্গুরতায়? যে যে সকল পদার্থ বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার খুব অল্প পরেই ভেঙে যায়। যেমন উদাহরণ হিসেবে আমি বললাম যে এখানে ভঙ্গুর পদার্থ হিসেবে সাধারণত কাঁচ হতে পারে বা মাটির ঢেলাগুলো হতে পারে। তো এখানে কাঁচকে সাবধানে ব্যবহার করতে হয়, আমরা সকলেই জানি। কারণ এর উপর খুব অল্প বলও যদি আমরা প্রয়োগ করি বা একটু ঠেসা দিতেও বা একটু ঠেলা দিলে সাধারণত কাঁচ ভেঙে যায়। এবারে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব সেটি হচ্ছে প্রসার্যতা। তো প্রসার্যতা কি? যে বলা হচ্ছে যে যে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর দৈর্ঘ্যের বৃদ্ধি খুব বেশি পরিমাণে ঘটে, সেই পদার্থকে প্রসার্যশীল পদার্থ বলে, যেমন তামা, রূপা, সোনা ইত্যাদি। তো দৈনন্দিন জীবনে
তড়িৎ বর্তনীতে তামার তার, গহনাতে সোনার চেন ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে। তো প্রসার্যতার মধ্যে এখানে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে যে প্রসার্যশীল পদার্থ কি। প্রসার্যশীল পদার্থ, প্রসার্যশীল পদার্থের মধ্যে তাহলে আমরা জানলাম যে যে সকল পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে তা স্থিতি স্থাপক সীমাকে ছাড়িয়ে গিয়ে দৈর্ঘ্যের বৃদ্ধি খুব বেশি পরিমাণে দৈর্ঘ্যের বৃদ্ধি খুব বেশি পরিমাণে ঘটে বা ঘটে থাকে। তাহলে প্রসার্যশীল পদার্থ আবারও বলছি যে যে সকল পদার্থকে আমরা যদি বাইরে থেকে বল প্রয়োগ করি বা বাহ্যিক বল প্রয়োগ করলি এবং বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যদি সেই পদার্থের মধ্যে বাহ্যিক বলটা তার স্থিতিস্থাপক সীমাকে ছাড়িয়ে গিয়ে ওর দৈর্ঘ্যের বৃদ্ধিটা খুব বেশি পরিমাণে ঘটিয়ে দেয়, তাহলে সেই সকল পদার্থকে বলা হয়ে থাকে প্রসার্যশীল পদার্থ। এর যে এক্সাম্পল যেমন হচ্ছে সোনা, রূপো, তামা ইত্যাদি। এবং দৈনন্দিন জীবনে সাধারণত তড়িৎ বর্তনীতে আমরা তামার তার বা গহনার ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, সোনার চেন ব্যবহার করে থাকি। এবারে আমরা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নমনীয়তা। তো এই নমনীয়তা কোনো পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর পদার্থের বিকৃতি দ্রুত বৃদ্ধি পায় এবং প্রযুক্ত বল সরিয়ে নিলে পদার্থটি তার আগের আকার ফিরে পায় না, কিছু পরিমাণ বিকৃতি কিন্তু তার মধ্যে থেকেই যায়। এই অবস্থায় পদার্থটিকে নমনীয় পদার্থ বা প্লাস্টিক অবজেক্টও বলা হয়ে থাকে। প্রয়োজন মতো পদার্থটিকে কোনো আকার দেওয়া হয়। তাহলে নমনীয় বস্তু, নমনীয়তা এবার আমরা ঠিক একই রকম ভাবে জানবো যে নমনীয় বস্তু কি। তাহলে নমনীয় বস্তু বলা হচ্ছে যে যে সকল পদার্থে বাহ্যিক বল প্রয়োগ করলে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পর পদার্থের বিকৃতি থেকেই যায়। তো স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যাওয়ার পরে সাধারণত রাবার, তামা, সোনা প্রভৃতি পদার্থগুলি নমনীয় পদার্থের মতোই সাধারণত কিন্তু আচরণ করে থাকে। তাহলে আমরা জানলাম যে নমনীয়তা জিনিস কি এবং নমনীয় পদার্থ কি। এবারে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হব সেটি হচ্ছে যে কোনো স্প্রিং এর বল ধ্রুবক কিভাবে সাধারণত নির্ণয় করা হয়ে থাকে। তো এবার আমরা এখানে স্প্রিং এর বল ধ্রুবক নির্ণয় করব। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে একটি স্প্রিংকে একটা দৃঢ় কোনো আলম্বন বিন্দু থেকে সাধারণত ঝুলিয়ে রাখা হয়েছে এবং পরের ছবিতে স্প্রিংটার কিন্তু দৈর্ঘ্যের বৃদ্ধি হয়ে গিয়েছে
কারণ এখানে স্প্রিং এর যে হুকটি রয়েছে, হুকটিতে একটি এখানে ডাব্লু ওজনের একটা বস্তুকে সাধারণত ঝুলিয়ে রাখা হয়েছে। তো এই ডাব্লু ওজনটা সাধারণত নিচের দিকে ক্রিয়া করছে। এটাকে যদি আমরা ক্রিয়া বল বলি, অর্থাৎ এখানে এই ডাব্লু ওজনের বস্তুটি স্প্রিংটিকে টানছে যে বল দ্বারা, সেটাকে আমরা এখানে ক্রিয়া বল যদি ধরে নিই, তাহলে স্প্রিংটির মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। তো এই প্রতিক্রিয়া বলকেই সাধারণত বলা হয়ে থাকে স্থিতিস্থাপক বল বা ইলাস্টিক ফোর্স। তো এখানে এবার আমরা এখানে লিখব যে ধরা হলো একটি স্প্রিং এর এক প্রান্তকে কোনো দৃঢ় আলম্বন বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং স্প্রিংটির অপর প্রান্তে একটি ডাব্লু ওজনের বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে স্প্রিংটির দৈর্ঘ্য বৃদ্ধি হবে। এবং আরো ধরা হলো যে এই দৈর্ঘ্য বৃদ্ধি হলো x। এবার বিজ্ঞানী রবার্ট হুকের মতে বলা হচ্ছে যে এই এফ বল সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ প্রযুক্ত বল স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধির সঙ্গে সাধারণত কি সমানুপাতিক। এবার এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে নিই, সমান করি, তাহলে এখানে একটা ধ্রুবক পদ আসবে এক্সট্রা। তাহলে এই ধ্রুবক পদ কে বলা হচ্ছে? প্রথমে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এবার অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আমি একটু আগেই বললাম যে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে স্প্রিংটিও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল এফ সাফিক্স ই, যেহেতু এটা আমরা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করছি, তাহলে এই জন্য এক্ষেত্রে এফ সাফিক্স ই দিয়ে প্রকাশ করছি, এফ সাফিক্স ই প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। আমি আবারও বলছি এখানে যে এখানে স্প্রিংটি এই প্রান্ত থেকে আমরা একটা ডাব্লু ওজনের বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, ফলে এখানে স্প্রিংটিকে একটি বল দ্বারা টানছে এখানে এই ডাব্লু ওজনের বস্তুটি। তাহলে এটাকে যদি আমরা ক্রিয়া বল বলি, তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল স্প্রিংটির মধ্যে একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। সেই প্রতিক্রিয়া বলকে এখানে বলা হচ্ছে এফই, যে এই এফই প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে স্প্রিংটি কার উপরে? বস্তুর উপরে। তাহলে এই এফই কে
বলা হচ্ছে এফ কে স্থিতি স্থাপক বল বলা হয়। অর্থাৎ এখানে আমরা এটাকে এভাবেও লিখতে পারি যে তাহলে এফ ই ইজ ইকুয়াল টু মাইনাস এফ, অর্থাৎ এখানে নিউটনের তৃতীয় গতিসূত্রটাকেই আমরা গাণিতিক আকারে লিখেছি যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তো যেহেতু এখানে এই ক্রিয়াবল, এটাকে আমরা যদি ক্রিয়াবল ধরি এফ কে, তাহলে এটা এফ এটা এখানে প্রতিক্রিয়া বল, তাহলে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের অভিমুখ কিন্তু পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ এখানে আমরা ছবিতে চলে যাব যে এখানে ক্রিয়া বলের অভিমুখ যদি নিচের দিকে হয় তাহলে প্রতিক্রিয়া বলের অভিমুখ কিন্তু উপরের দিকে। ওই জন্য এখানে আমরা মাইনাস চিহ্নটিকে এনেছি। তাহলে আমরা এবার এই সমীকরণটিকে আমরা এডিট করতে পারি বা মডিফাইড করতে পারি কিছু। তাহলে কিভাবে? তাহলে আমরা এবার এখানে লিখব, তাহলে আমরা আগে এখানে পেয়েছিলাম যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এবার আমরা পেলাম আবার এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ই। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে মাইনাস এফ ই, অর্থাৎ এটাকে আমি যদি 1 নং সমীকরণ দিই তাহলে 1 নং সমীকরণ হতে আমরা পাই যে মাইনাস এফ সাফিক্স ই ইজ ইকুয়াল টু কে এক্স। অতএব এফ ই ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এবং এখানে বোঝানো হচ্ছে যে ঋণাত্মক চিহ্নটি এখানে কি আমি বললাম যে ঋণাত্মক চিহ্নটি এখানে বোঝাচ্ছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলের অভিমুখ। এই ঋণাত্মক চিহ্নটি দ্বারা বোঝানো হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বলের অভিমুখ একে অপরের উল্টো। এবং এই সমীকরণের ক্ষেত্রে আমরা এই নেগেটিভ চিহ্নটা দ্বারা বুঝতে পারছি যে এখানে এইটা তো ধ্রুবক পদ, তাহলে এই এফ ই ও এক্স এর অভিমুখ কিন্তু বিপরীত। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা দেখছি যে এফ সাফিক্স ই ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে এখানে কে তো ধ্রুবক পদ বা মাইনাস কে আমরা এখানে ধরতে পারবো না, শুধু কেটাকে আমরা ধ্রুবক পদ ধরবো। তাহলে আমরা এটাকে যদি ধ্রুবক পদ ধরে নিই তাহলে আমরা এখানে পাবো যে এফ সাফিক্স ই ইজ ইকুয়াল টু সমানুপাতি মাইনাস এক্স, অর্থাৎ এটা বিপরীতমুখী। তাহলে আমি ওটাই লিখেছি যে এফ ই এই এফ সাফিক্স ই ও এক্স এর অভিমুখ কিন্তু পরস্পরের বিপরীতমুখী। এবার এই উপরিক্ত সমীকরণে এখানে এই যে কে, এই কেটাকেই বলা হচ্ছে বল ধ্রুবক। তাহলে এই উপরিক্ত সমীকরণে কে বলা হয়ে থাকে বল ধ্রুবক। এবারে এই সমীকরণে আমরা এক্স ইজ ইকুয়াল টু যদি 1 বসাই তাহলে পাবো আমরা এফ ইজ ইকুয়াল টু কে। সুতরাং আমরা যদি বল ধ্রুবকের সংজ্ঞা দিই এখানে তাহলে কি বলবো যে একক দৈর্ঘ্য স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই বলা হচ্ছে স্প্রিং এর একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই বলা হচ্ছে কি বল ধ্রুবক। তাহলে স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকেই বলা হয় বল ধ্রুবক। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অধ্যায় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান সাধারণত পরীক্ষায় দেওয়া থাকে বা আমাদের এই 9ম শ্রেণীর পরীক্ষাতে সাধারণত এই চ্যাপ্টার থেকে কিছু গাণিতিক সমস্যার প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে আমাদেরকে এবার
এই সমস্যা থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তো এবার আমি তোমাদের সামনে কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই যে গাণিতিক সমস্যাটি এখানে দেওয়া রয়েছে সেটিতে বলা রয়েছে এরকম যে 2 মিটার দীর্ঘ এবং 0.5 মিলিমিটার ব্যাসযুক্ত একটি তামার তারে একটি 3 কেজি ভার ঝোলানো আছে। এর ফলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয় 2.38 মিলিমিটার। তামার ইয়ং গুণাঙ্কের মান নির্ণয় করতে বলেছে। তো এখানে যে গাণিতিক সমস্যাটিতে যে সমস্ত রাশিগুলির মান এখানে দেওয়া রয়েছে সেই রাশিগুলির মান আমরা খাতার ডান দিকে সারিবদ্ধভাবে লিপিবদ্ধ করব। তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। দেখো, প্রদত্ত তথ্য দিয়ে আমি লিখে গেছি যে এখানে বলা রয়েছে যে তারটির প্রাথমিক দৈর্ঘ্য এখানে 2 মিটার বলা আছে, তাহলে 2 মিটার লিখে রেখেছি এবং বলেছে যে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে। দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা এখানে স্মল এল ধরলাম। কত ধরেছি? 2। এখানে বলা আছে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 2.38 মিলিমিটার। তো এখানে আমরা অঙ্কটাকে এসআই এককে করার চেষ্টা করব। তো ওই জন্য আমি এখানে এই মিলিমিটারটাকে মিটারে নিয়ে গেলাম। তাহলে এই মিলিমিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা মিটারে চলে আসবে। এবার বলা ছিল যে এত ব্যাসযুক্ত, তাহলে ব্যাস ইকুয়াল টু ডি ইকুয়াল টু দেওয়া আছে 0.5 মিলিমিটার। এবার এই ব্যাসের মান অর্থাৎ ব্যাস ইকুয়াল টু, তাহলে আমরা এখানে এটাকে এসআইতে নিয়ে চলে আসলাম প্রথমেই। তাহলে এই 0.5 মিলিমিটারকে আমরা যদি 1000 দিয়ে আগের মতোই ভাগ করে দিই তাহলে সেটা মিটারে চলে আসবে। তাহলে আমরা পেলাম এসআই পদ্ধতিতে এই ব্যাসের মান 0.5 ইন্টু 10⁻³ মিটার। এবার এই ব্যাসের মানকে আমরা ব্যাসার্ধতে কনভার্ট করব। তাহলে এই ব্যাসের মানকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা ব্যাসার্ধ হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করে দিয়েছি 0.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2। এবার আমাদেরকে এই গাণিতিক সমস্যার মধ্যে বলা ছিল যে বস্তুর ভার এখানে বলা রয়েছে 3 কেজি। অর্থাৎ আমরা জানি এখানে 3 কেজি দ্বারা বস্তুর ভরটাকে বোঝানো হচ্ছে এবং এই 3 কেজির সঙ্গে যদি আমরা ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের মান গুণ করে দিই তাহলে আমরা বস্তুর ভারের মানটা পেয়ে যাব, অর্থাৎ ডাব্লু। তা ডাব্লু হচ্ছে বস্তুর ওজন বা প্রযুক্ত বল আমরা বলতে পারি। তাহলে বস্তুর ওজন ইকুয়াল টু প্রযুক্ত বল ইকুয়াল টু, তাহলে 3 কেজি ভার বলা রয়েছে। তাহলে 3 কেজির সঙ্গে আমাদেরকে, যেহেতু আমরা অঙ্কটা এসআই পদ্ধতিতেই করছি ওই জন্য এখানে 9.8 গুণ করতে হবে। তাহলে 9.8 আমরা 3 এর সঙ্গে যদি গুণ করি তাহলে আমরা পাবো এখানে 29.4। এবার আমরা এখানে এই ইয়ং গুণাঙ্ক y এর মান আমরা বের করব। তাহলে আমরা ইয়ং গুণাঙ্ক বের করার যে গাণিতিক এক্সপ্রেশন আমরা জানি যে y ইকুয়াল টু, তাহলে ইয়ং গুণাঙ্ক বের করার যে গাণিতিক এক্সপ্রেশন বা রাশিমালা, তাহলে y ইকুয়াল টু এফ এল ডিভাইডেড বাই এল, যেখানে এফ হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল, এল হচ্ছে এখানে তারের প্রাথমিক দৈর্ঘ্য, তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এল হচ্ছে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এখানে আমরা আগে আমাদের সুবিধার জন্য এখানে তারের এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে রাখবো। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু, তাহলে আমরা জানি পাই আর স্কয়ার হবে। এবার আমরা জানি পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু, তাহলে আর এর মান আমরা এখানে বের করে রেখেছি 0.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি টোটালটাকে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মান বের হবে 0.196 ইন্টু 10⁻⁶ মিটার স্কয়ার অ্যাপ্রক্সিমেট প্রায়। তাহলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এর মান বের করে রেখে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের ইয়ং গুণাঙ্কের রাশিমালায়। তাহলে y ইকুয়াল আমরা পেয়েছিলাম এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। এবার আমরা এখানে মানগুলো বসাবো, অর দি y ইকুয়াল টু, তাহলে এখানে এফ এর মান বসাবো। তাহলে এফ ইকুয়াল আমরা পেয়েছিলাম
29.4। এবার আমরা এখানে তারটির প্রাথমিক দৈর্ঘ্যের মান বের করে রেখেছিলাম। তারটির প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা একটু আগে এখানে বের করলাম। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জায়গায় আমরা বসাতে পারি 0.196 ইন্টু 10⁻⁶ ইন্টু তারটির দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে এখানে 2.38 ইন্টু 10⁻³ তাহলে 2.38 ইন্টু 10⁻³ এত মিটার। তাহলে y ইকুয়াল টু আমরা পাবো 29.4 ইন্টু 2, এটা যদি উপরে যায় তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻⁶, এবং এটাও যদি উপরে তুলে দিই তাহলে এটাও প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻³ তাহলে নিচে পড়ে থাকলো শুধু 0.196 ইন্টু 2.38। আবার বলছি এটা এবং এটা, এই দুটো রাশিকে আমি কিন্তু উপরে তুলে নিয়েছি। উপরে এরা নিচে যেহেতু মাইনাসে আছে তাহলে উপরে গেলে ওরা অলরেডি অটোমেটিক প্লাস হয়ে যাবে। তাহলে 10⁻⁶ আর 10⁻³ এবার এই টোটাল জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে এই ইয়ং গুণাঙ্ক y এর মান আসবে 126.05 ইন্টু 10⁻⁹, বা অতএব এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1.2605 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু আমরা এটা টোটাল অঙ্কটাকে এসআই এককেই করছি, অতএব আমরা এখানে উত্তর লিখব যে সুতরাং তামার ইয়ং গুণাঙ্ক is equal to 1.26 into 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমি এখানে আরো একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তো এখানে বলা রয়েছে যে 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হলো এবং লোহার ইয়ং গুণাঙ্ক এখানে বলে দিয়েছে 2 ইন্টু 10⁻12 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হলে তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো ঠিক আগের মতো করি আমরা এখানে এই গাণিতিক সমস্যা দেওয়া তথ্যগুলিকে এখানে আমরা লিপিবদ্ধ করে তুলে নেব। তো এখানে প্রথমেই বলা রয়েছে বস্তুর ভর, এই বস্তুর ভর থেকে আমরা বস্তুর ওজন বের করে নিয়েছি। প্রাথমিক দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে 2 মিটার, এটাকে আমি সেন্টিমিটারে করে নিয়েছি কারণ আমি চাইছি টোটাল অঙ্কটাকে এখানে সিজিএস পদ্ধতিতে করতে। তারপরে এখানে তারের ব্যাস বলা রয়েছে 1 মিলিমিটার, আমি এখান থেকে ব্যাসার্ধ বের করে নিয়েছি 0.5 মিলিমিটার এবং এটাকে আমি পরে আবার সেন্টিমিটার এককে নিয়ে চলে এসেছি। ইয়ং গুণাঙ্ক বলে দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে। তো এখানে তামার ইয়ং গুণাঙ্কের মান আমরা দেখতে পাচ্ছি সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। তো এই মানটাকে অন্য এককে কনভার্ট করা কিন্তু খুব কঠিন, তাহলে আমরা সবসময় মনে রাখবো যে এখানে ইয়ং গুণাঙ্কের মান যে এককে দেওয়া থাকবে অঙ্কটাকে আমাদেরকে সেই এককেই নিয়ে যেতে হবে। তো আমরা জানি যে ইয়ং গুণাঙ্কের গাণিতিক রাশিমালা y ইজ ইকুয়াল টু mg/l ডিভাইডেড বাই পাই r স্কয়ার l, যেখানে mg হচ্ছে এখানে f বা w মান এবং পাই r স্কয়ার হচ্ছে a। তাহলে এটা অটোমেটিকলি আগের অবস্থাতেই চলে আসবে যে y ইজ ইকুয়াল টু তাহলে f l ডিভাইডেড বাই a স্মল l। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমরা এই y এর মানটাকে এইভাবে লিখতে পারি বা এইভাবেও লিখতে পারি। অতএব আমরা এবার এখান থেকে এখানে দৈর্ঘ্য বৃদ্ধির মান বের করতে বলেছে, তাহলে ওর দৈর্ঘ্য বৃদ্ধি ইজ ইকুয়াল টু l ইজ ইকুয়াল টু হবে mg l ডিভাইডেড বাই y পাই r স্কয়ার। এবার আমরা এখানে এই সমীকরণে নির্দিষ্ট যে রাশিগুলি আছে সেই নির্দিষ্ট রাশিগুলির নির্দিষ্ট মান এখানে দেওয়া ছিল, মানগুলোকে এখানে বসিয়ে দেব। তাহলে or ইজ ইকুয়াল টু l ইজ ইকুয়াল টু তাহলে এখানে w ইজ ইকুয়াল টু mg আমরা জানি, এখানে mg এর মান আমি ডিরেক্টলি বের করে নিয়েছি, তাহলে mg এর মান বসিয়ে দেব। তাহলে 8000 ইন্টু 980 ইন্টু এখানে এর সঙ্গে
তাহলে এই যে এম এর মান আমি এখানে বসালাম এবং এই যে জি এর মান এখানে বসিয়েছি, এবং এখানে আমরা ক্যাপিটাল এল এর মান বসাবো। তাহলে ক্যাপিটাল এল এর মান এখানে বলে দেওয়া আছে কত, 2 মিটার বা 200 সেন্টিমিটার, তাহলে 200 সেন্টিমিটার। এবং ওয়াই এর মান এখানে দেওয়া আছে 2 ইন্টু 10⁻12। আমি আবারও বলছি, আমি এই টোটাল অঙ্কটা কিন্তু সিজিএস এককে করছি, এবং এর আগে যে গাণিতিক সমস্যাটি আমরা করেছিলাম সেটা কিন্তু আমরা এসআই পদ্ধতিতে করেছিলাম। তাহলে আমরা এখানে সব কিছুই কিন্তু এখানে আমরা সব কিছুর মানই সিজিএস পদ্ধতিতে বসাচ্ছি। তাহলে এখানে ওয়াই এর মান বসানো হলো, এবং পাই এর মান 3.14 কনস্ট্যান্ট। সিজিএস বা এসআই যে কোনো এককেই এর মান সাধারণত 3.14ই হয়, এবং আর স্কোয়ার, এবং আর এর মান আমরা এখানে বের করে রেখেছি 0.05 সেন্টিমিটার। তাহলে 0.05 এখানে তার স্কোয়ার হয়ে গেল। এবং এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে দেখা গেছে যে এর মান আসে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 0.1 সেন্টিমিটার। অতএব বা এটাকে এল ইজিক্যালটা আমরা লিখতে পারি 1 মিলিমিটার। আমরা এখানে লিখতে পারি সবশেষে যে অতএব লোহার তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হবে ইকুয়াল টু 1 মিলিমিটার। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই স্থিতিস্থাপকতা অধ্যায় থেকে এই বিষয়গুলি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম। আজকে এটুকুই থাকলো। তোমরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ।